নমস্কার। আজকের আলোচনার জন্য আমরা একটা খুব ইন্টারেস্টিং আইনি আদেশনামা বেছে নিয়েছি। হ্যাঁ, এটা হলো ডক্টর সুব্রমণ্যম স্বামী বনাম জে জয়ললিতা মামলা, তাই না? ওই 1996 এর অগস্ট মাসের আদেশটা। একদম 20 অগস্ট 1996 মাদ্রাস হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ আদেশ। আমাদের হাতের পুরো টেক্সটটাই আছে। খুব ভালো। তো আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব, মানে ঠিক কি আইনি যুক্তিতে নিম্ন আদালত ডক্টর স্বামীর একটা ব্যক্তিগত অভিযোগপত্র সেটা ফেরত দিয়েছিল। হ্যাঁ, বিশেষ করে যখন পুলিশ অলরেডি একই বিষয় নিয়ে তদন্ত করছিল, তাই তো? মানে সিবিসিআইডি। ঠিক তাই, এখানেই তো মূল প্রশ্নটা। মানে যখন স্টেট বা রাষ্ট্র নিজে তদন্ত করছে, তখন একজন নাগরিকের ব্যক্তিগত অভিযোগের স্ট্যাটাস কি হবে? আদালত কি করবে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। এই কেসটা ছিল তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার বিরুদ্ধে। অভিযোগটা আনা হয়েছিল দুর্নীতি দমন আইন 1988 বা প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের বেশ কয়েকটা ধারায়। অভিযোগটা কি নিয়েছিল? অভিযোগের কেন্দ্রে ছিল ট্যানসি, মানে তামিলনাড়ু স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড। এটা একটা সরকারি সংস্থা। আচ্ছা। অভিযোগ ছিল যে এই ট্যানসির কিছু খুব দামি সম্পত্তি, মানে জমি জমা, সেগুলো অস্বাভাবিক কম দামে বিক্রি করা হয়েছে। মানে সরকারি লোকসান করে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এই রকম। একদম, সেটাই ছিল অভিযোগের মূল কথা। আর ডক্টর স্বামী এই অভিযোগটা কোথায় দায়ের করেন? উনি চেন্নাইয়ের প্রিন্সিপাল সেশনস জাজের আদালতে একটা ব্যক্তিগত অভিযোগ বা প্রাইভেট কমপ্লেন্ট ফাইল করেন। এটা ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির ধারা 200 অনুযায়ী করা হয়েছিল। ওনার মূল বক্তব্যটা কি ছিল অভিযোগে? মূল অভিযোগ ছিল যে মুখ্যমন্ত্রী জয়ললিতা নিজে এবং জয়া পাবলিকেশনস বলে একটা সংস্থা, যেটার উনি একজন অংশীদার ছিলেন, তারা দুজনে মিলে ট্যানসির একটা বেশ বড় সম্পত্তি, প্রায় 30,000 স্কোয়ার ফিটের বেশি জমি আর বিল্ডিং, হ্যাঁ। সেটা জলের দরে কিনে নিয়েছেন, মানে বাজার দরের চেয়ে অনেক অনেক কম দামে। আচ্ছা। ডক্টর স্বামীর বক্তব্য ছিল এটা শুধু নিয়ম বিরুদ্ধ নয়, এটা দুর্নীতি দমন আইনের চোখে একটা বড় অপরাধ। উনি কিছু কাগজপত্রও জমা দিয়েছিলেন এর সপক্ষে। কিন্তু তাহলে আদালত অভিযোগটা নিল না কেন, ফেরত দিল কেন? এখানেই ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। প্রিন্সিপাল সেশনস জাজ, তারিখটা ছিল 15 জুলাই 1996, উনি অভিযোগপত্রটা নিলেন না, ফেরত দিয়ে দিলেন। কারণটা কি বললেন? কারণ হিসেবে বললেন যে এই একই লেনদেন নিয়ে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিআইডি, মানে সিবিসিআইডি, তারা অলরেডি 9 জুলাই 1996-এ একটা মামলা রেজিস্টার করে ফেলেছে। ক্রাইম নাম্বার 1796। ও, মানে অভিযোগ দায়ের করার আগেই পুলিশে তদন্ত শুরু হয়ে গেছিল। হ্যাঁ, দিন 6 আগে। তো জাজ বললেন যেহেতু পুলিশ একই জিনিস তদন্ত করছে, তাই এই ব্যক্তিগত অভিযোগ নিলে সেটা একই কাজের পুনরাবৃত্তি হবে, মানে ডুপ্লিকেশন অফ প্রসিডিংস। সেটা ঠিক নয়। ইন্টারেস্টিং। এখানে তো তাহলে কগনিজেন্স নেওয়ার ব্যাপারটা আসছে। মানে কি শুধু জানা বা অবগত হওয়া? না না, শুধু জানা নয়। আইনি ভাষায় টেকিং কগনিজেন্সের মানে অনেক গভীর। এর মানে হলো আদালত শুধু ঘটনাটা জানল তাই নয়, বরং বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য মনস্থির করল, মানে বিষয়টাকে আনুষ্ঠানিকভাবে নিজের বিচার্য বিষয় হিসেবে গ্রহণ করল। এটা একটা কনসিয়াস জুডিশিয়াল অ্যাক্ট। ও আচ্ছা, মানে কোর্টের কাছে অভিযোগটা পৌঁছানোর পর কোর্ট যখন ডিসাইড করে যে হ্যাঁ এবার এটা নিয়ে এগোনো দরকার, তখন কগনিজেন্স নেওয়া হলো, তাই তো? ঠিক তাই। তার আগে পর্যন্ত অভিযোগটা যেন দরজায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি। আর এই কগনিজেন্স নেওয়াটা কিন্তু আদালতের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা, মানে জুডিশিয়াল ডিসক্রিশন। সেটা কোন ধারায় বলা আছে? ধারা 190-এ। ওখানে বলা আছে ম্যাজিস্ট্রেট মে টেক কগনিজেন্স। মে শব্দটা খেয়াল করুন, শ্যাল নয় কিন্তু। তার মানে আদালত বাধ্য নয় অভিযোগ পেলেই কগনিজেন্স নিতে? না, বাধ্য নয়, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে পারে। আর এখানেই ডক্টর স্বামীর মামলার মূল জটিলতাটা তৈরি হয়েছিল। বুঝলাম। তো নিম্ন আদালতের এই ফেরত দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই ডক্টর স্বামী হাইকোর্টে গেলেন। হ্যাঁ, উনি মাদ্রাস হাইকোর্টে একটা রিভিশন পিটিশন ফাইল করলেন, আর সেখানে বেশ কয়েকটা জোরালো আইনি যুক্তি দিলেন। কি কি যুক্তি ছিল ওনার? প্রথমত উনি বললেন ওনার অভিযোগে একটা প্রাইমা ফেসি কেস, মানে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে একটা অপরাধ হয়েছে, আর উনি তার জন্য প্রমাণও দিতে তৈরি, তাই অভিযোগটা ফেরত দেওয়াটাই ভুল হয়েছে। আর দ্বিতীয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি ছিল, উনি বললেন জাজের উচিত ছিল অভিযোগটা আমলে নেওয়া, নিয়ে তারপর সিআরপিসি ধারা 210 অনুযায়ী কাজ করা। ধারা 210 সেটা কিসের জন্য?
ধারা 210 স্পেসিফিক্যালি সেই পরিস্থিতির জন্যই বানানো যখন একই অপরাধ নিয়ে একটা ব্যক্তিগত অভিযোগও চলছে, আবার পুলিশের তদন্তও চলছে। ওই ধারায় একটা পদ্ধতি বলা আছে, ডক্টর স্বামীর বক্তব্য ছিল জাজের সেই পদ্ধতিটা ফলো করা উচিত ছিল। আচ্ছা। আর তৃতীয় যুক্তি? তৃতীয়ত, উনি বললেন সিআরপিসিতে এইভাবে অভিযোগপত্র ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নেই। জাজের কাছে দুটো রাস্তা ছিল, হয় অভিযোগের ভিত্তি নেই মনে হলে সেটা খারিজ বা ডিসমিস করা, অথবা ভিত্তি থাকলে ধারা 200 অনুযায়ী সাক্ষীর বয়ান রেকর্ড করে বিচার শুরু করা। মানে ফেরত দেওয়াটা কোনো আইনি পথ নয় বলছেন? হ্যাঁ, উনি বললেন ফেরত দিয়ে তার অভিযোগ করার যে আইনি অধিকার সেটাকেই অস্বীকার করা হচ্ছে। এটা মৌলিক আইনি নীতির বিরোধী। এখানে কি কোনো লিগ্যাল ম্যাক্সিম বা আইনি নীতিবাক্যের প্রসঙ্গ আসে? অবশ্যই আসে। ডক্টর স্বামীর এই শেষ যুক্তিটা দাঁড়িয়েছিল একটা খুব পুরনো আর জরুরি ল্যাটিন ম্যাক্সিমের ওপর, ইউবি জুস ইবি রিমেডিয়াম। এর মানে কি? এর মানে হলো যেখানে কোনো অধিকার আছে সেখানে তার প্রতিকারও থাকবে। ওয়্যার দের ইজ এ রাইট দের ইজ এ রেমেডি। ডক্টর স্বামীর যুক্তি ছিল আইন তাকে নাগরিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করার অধিকার দিয়েছে। হ্যাঁ, কিন্তু নিম্ন আদালতের আদেশে সেই অধিকার প্রয়োগের উপায় বা প্রতিকারটাই কার্যত বন্ধ করে দেয়া হলো। যদিও আদালতকে দেখতে হয় যে প্রতিকার চাওয়ার পদ্ধতিটার যেন আইনি শৃঙ্খলার মধ্যে থাকে, মানে ডুপ্লিকেশন বা বিচারিক সময়ের অপচয় যাতে না হয়। এখানেই ব্যালেন্সের প্রশ্নটা। উনি কি কোনো পুরনো মামলার রেফারেন্স দিয়েছিলেন? হ্যাঁ, দুটো খুব গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় উনি উল্লেখ করেছিলেন। একটা কিউএল কৃষ্ণন বনাম সুরাজ ভান, আর অন্যটা হরজিন্দর সিং বনাম স্টেট অফ পাঞ্জাব। এই মামলাগুলো কি নিয়েছিল? এই দুটো মামলাতেই সুপ্রিম কোর্ট বলেছিল, যদি এমন হয় যে একই ঘটনা নিয়ে পুলিশের কেস আর ব্যক্তিগত অভিযোগের কেস দুটোই আদালত আমলে নিয়ে ফেলেছে, মানে কগনিজেন্স নিয়ে ফেলেছে, আচ্ছা, দুটোই যদি আমলে নেওয়া হয়ে যায় তারপর? তাহলে যাতে দুটো মামলায় দুরকম রায় না হয়ে যায় বা পরস্পর বিরোধী সিদ্ধান্ত না হয়, সেই জন্য দুটো মামলায় একজন বিচারকের কাছে একসঙ্গে বিচার করা উচিত। মানে সেম জাজ শুড ট্রাই বোথ কেসেস টুগেদার। কিন্তু এখানে তো নিম্ন আদালত অভিযোগটা আমলেই নেয়নি। একাই ছিল হাইকোর্টের যুক্তির একটা প্রধান জায়গা। কিন্তু তার আগে ডক্টর স্বামীর যুক্তিটা শেষ করি। এই একসঙ্গে বিচার করার নির্দেশের পিছনে কিন্তু আরও একটা গভীর নীতি কাজ করে। সেটা হলো ডাবল জেপরি বা দ্বৈত বিপদের বিরুদ্ধে সুরক্ষা। মানে একই অপরাধে দুবার শাস্তি না দেওয়া? একদম। ল্যাটিন ম্যাক্সিমটা হলো নেমো ডেবিট বিস ভেসকারি প্রো উনা এট ইডাম কাউজা, মানে একই কারণে কাউকে দুবার হেনস্থা করা উচিত নয়। আমাদের সংবিধানেও আর্টিকেল 22-এ এই সুরক্ষা আছে। যদিও একসঙ্গে বিচার করলে সরাসরি এই নীতি ভাঙে না, কিন্তু দুটো আলাদা ট্রায়ালে দুরকম ফল হলে সেটা এই নীতির স্পিরিটের বিরুদ্ধে যেতে পারে। বুঝলাম। এবার তাহলে সিআরপিসির ওই 210 ধারাটা একটু বুঝিয়ে বলুন। ডক্টর স্বামী তো চাইছিলেন এটা প্রয়োগ হোক। হ্যাঁ, ধারা 210 বলছে, ধরুন একটা ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়ে গেছে, মানে আদালত কগনিজেন্স নিয়ে নিয়েছে, বিচার চলছে। আচ্ছা, কগনিজেন্স নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের নজরে আসে যে আরে এই একই ঘটনা নিয়ে তো পুলিশও তদন্ত করছে। তখন ম্যাজিস্ট্রেট কি করবেন? উনি সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অভিযোগের মামলাটার কাজ থামিয়ে দেবেন, মানে স্টে করে দেবেন। তারপর উনি পুলিশের কাছ থেকে তদন্তের রিপোর্ট চাইবেন। পুলিশ রিপোর্ট জমা দিলে ম্যাজিস্ট্রেট দুটো মামলায়, মানে পুলিশ রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া মামলা যদি হয় আর ব্যক্তিগত অভিযোগের মামলা, দুটোই একসঙ্গে বিচার করবেন। ও, দুটোকে একসঙ্গে শোনা হবে। হ্যাঁ, আর একটা মজার জিনিস হলো ধারা 210(3) বলছে, যদি পুলিশ রিপোর্টেরও কগনিজেন্স নেওয়া হয় তাহলে ব্যক্তিগত অভিযোগের মামলাটাকে এমনভাবে বিচার করতে হবে যেন সেটাও পুলিশ রিপোর্টের ভিত্তিতেই শুরু হয়েছিল, মানে পদ্ধতিগতভাবে দুটোকে একই লেভেলে নিয়ে আসা হয়। কিন্তু পুরো ব্যাপারটা শুরুই হচ্ছে কগনিজেন্স নেওয়ার পর। খুব পরিষ্কার হলো। এবার তাহলে উল্টো দিকে যুক্তিটা শুনি, মানে জয়ললিতা আর আইনজীবীরা কি বললেন। হ্যাঁ, প্রতিবাদী পক্ষ মানে মিসেস জয়ললিতার আইনজীবীরা নিম্ন আদালতের আদেশটাকে পুরোপুরি সাপোর্ট করলেন। তাদের মূল যুক্তি ছিল, জাজ সাহেব যা করেছেন সেটা তার জুডিশিয়াল ডিসক্রিশন বা বিচারিক বিচক্ষণতার মধ্যেই পড়ে, আর এটা আদালতের ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতারও বিষয়, মানে কোর্ট তার প্রসিডিউর বা কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করতেই পারে। তারা জোর দিলেন যে যখন পুলিশ একটা পূর্ণাঙ্গ তদন্ত করছেই, তখন আবার একটা প্রাইভেট কমপ্লেন্টের
মেরিটের ভিত্তিতে আলাদা করে প্রসিডিউর শুরু করাটা মানে বিচারিক সময়ের অপচয়, জটিলতাও বাড়বে। তারা কি কোনো কেস ল উল্লেখ করেছিলেন? হ্যাঁ, তারা একটা মাদ্রাজ হাইকোর্টেরই পুরনো কেস আব্দুল সালাম বনাম ইন্সপেক্টর অফ পুলিশের কথা বলেছিলেন। ওই মামলাতেও ধারা 210 নিয়ে আলোচনা ছিল। তারা দেখাতে চাইলেন যে 210 ধারায় দুটো মামলা একসঙ্গে বিচার হলেও তারা কিন্তু আলাদা থাকে, মানে টেকনিক্যালি মার্জ হয়ে যায় না। আর আদালত কারণ ছাড়া শুধু যান্ত্রিকভাবে দুটোকে ক্লাব করে না। মূল কথা, জাজ পরিস্থিতি বুঝে যা করেছেন ঠিক করেছেন। বেশ, তাহলে একদিকে ডক্টর স্বামী বলছেন কগনিজেন্স নিয়ে 210 ধারা লাগু হোক, অন্যদিকে প্রতিবাদী পক্ষ বলছে ফেরত দেওয়াটাই জাজের বিচক্ষণতার পরিচয়। খুব জটিল পরিস্থিতি। হাইকোর্ট কি বলল শেষ পর্যন্ত? হ্যাঁ, মাদ্রাজ হাইকোর্ট খুব লম্বা একটা রায় দিয়েছিল। তারা দুপক্ষের সব যুক্তি শুনেছে, কেস লগুলো দেখেছে এবং শেষ পর্যন্ত তারা নিম্ন আদালতের আদেশটাকেই বহাল রেখেছে। তাই কি যুক্তিতে? হাইকোর্টের যুক্তির কয়েকটা মূল পয়েন্ট ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদালত কগনিজেন্স নেওয়ার আগের স্টেজ, প্রি কগনিজেন্স স্টেজ, আর পরের স্টেজ, পোস্ট কগনিজেন্স স্টেজ, এই দুটোর মধ্যে একটা পরিষ্কার আইনি দেওয়াল তুলে দিল। মানে? হাইকোর্ট বলল ডক্টর স্বামী যে কিউএল কৃষ্ণান বা হারজিন্দর সিং মামলার কথা বলছেন সেগুলো খাটে শুধু তখনই যখন দুটো মামলাই মানে পুলিশের আর ব্যক্তিগত অভিযোগের দুটোই আদালত আমলে নিয়ে ফেলেছে, মানে পোস্ট কগনিজেন্স স্টেজে চলে গেছে। কিন্তু ডক্টর স্বামীর ক্ষেত্রে তো তা হয়নি। একদম। ওনার ক্ষেত্রে তো নিম্ন আদালত অভিযোগটা ফর্মালি আমলে নেওয়ার আগেই ফেরত দিয়ে দিয়েছে, মানে এটা প্রি কগনিজেন্স স্টেজের ঘটনা। তাই ওই সুপ্রিম কোর্টের রায়গুলো এখানে সরাসরি অ্যাপ্লিকেবল নয়। এটাই কি প্রধান কারণ ছিল? এটা একটা খুব বড় কারণ ছিল। আরেকটা কারণ হল হাইকোর্ট মনে করল নিম্ন আদালতের এই ফেরত দেওয়ার কাজটা কোনো চূড়ান্ত বিচারিক আদেশ নয়, মানে এটা এমন কোনো অর্ডার নয় যা পক্ষদের অধিকারকে ফাইনালি ঠিক করে দিচ্ছে। তাহলে এটা কি? হাইকোর্টের মতে এটা ছিল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিডিউরাল স্টেপ, মানে একটা প্রশাসনিক বা পদ্ধতিগত পদক্ষেপ। বিচারক তো অভিযোগের মেরিট বা গুণাগুণ দেখে ডিসমিস করেননি বা ফাইনালি কগনিজেন্স নিতে অস্বীকারও করেননি। শুধু ফেরত দিয়েছেন? হ্যাঁ, শুধু ফেরত দিয়েছেন এই গ্রাউন্ডে যে পুলিশি তদন্ত চলছে। এটাকে মামলার ফাইনাল ডিসপোজাল বা নিষ্পত্তি হিসাবে দেখা যায় না। আর সিআরপিসি ধারা 190-এর ওই মে টেক কগনিজেন্স কথাটা নিয়ে হাইকোর্ট কি বলল? ডক্টর স্বামী তো বলছিলেন ওটা মাস্ট হওয়া উচিত। হাইকোর্ট এই পয়েন্টটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছে। তারা পরিষ্কার বলেছে ধারা 190-এর 1-এর মে শব্দটার মানে মেই। এটা বিচারকের জুডিশিয়াল ডিসক্রিশন বা বিচারিক বিচক্ষণতা, মাস্ট বা শ্যাল নয়। তার মানে বিচারক বাধ্য নন কগনিজেন্স নিতে? না, আইনত বাধ্য নন। তিনি পরিস্থিতি বিবেচনা করতে পারেন, বিশেষ করে যখন উনি জানেন যে একই বিষয়ে পুলিশি তদন্ত চলছে, তখন ডুপ্লিকেশন এড়ানোর জন্যে উনি অভিযোগ নেওয়া থেকে বিরত থাকতে পারেন বা ফেরত দিতে পারেন। হাইকোর্ট এর সমর্থনে ল কমিশনের রিপোর্ট আর সুপ্রিম কোর্টের গোপাল দাস সিন্ধি বনাম স্টেট অফ আসাম মামলার কথাও বলেছে। কিন্তু ডক্টর স্বামীর আইনজীবী তো আর একটা সুপ্রিম কোর্ট কেসের কথা বলেছিলেন, যেখানে মেয়েকে মাস্ট ধরা হয়েছিল। ওই কেসের পরিস্থিতিটা আলাদা ছিল, আর সেটা ধারা 190-এর সাধারণ ব্যাখ্যাকে বদলায় না। সাধারণ নিয়ম হল কগনিজেন্স নেওয়ার ব্যাপারে বিচারকের ডিসক্রিশন আছে। এখানে হাইকোর্ট যেন একটা অলিখিত নীতি মেনে চলেছে, ইন্টারপ্রিটারে এট কনকার্ডারে লেজিস লেজিবিস এস্ট অপটিমাস ইন্টারপ্রিটান্ডি মোডাস। এটার মানে কি? মানে হলো আইনের বিভিন্ন ধারাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যাতে তারা পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে। এটাই সেরা ব্যাখ্যার পদ্ধতি। এখানে ধারা 190-এর ডিসক্রিশনকে ধারা 210-এর পদ্ধতির সঙ্গে ব্যালেন্স করা হয়েছে। তার মানে হাইকোর্টের মতে অভিযোগ ফেরত দেওয়ায় ডক্টর স্বামীর কোনো রাইট বা অধিকার নষ্ট হয়নি? হ্যাঁ, হাইকোর্ট সেটাই বলেছে। যেহেতু এটা ফাইনাল অর্ডার নয়, তাই ডক্টর স্বামীর আদালতে যাওয়ার মৌলিক অধিকারটা পার্মানেন্টলি চলে যায়নি। উনি তো পরেও আবার অভিযোগ করতে পারতেন। যেমন ধরুন, যদি পুলিশের তদন্তে অহেতুক দেরি হতো বা তদন্তের রিপোর্টে উনি সন্তুষ্ট না হতেন, তখন আবার ফাইল করতে পারতেন। আদেশটা তার প্রতিকারের রাস্তা একেবারে বন্ধ করে দেয়নি। যদিও হ্যাঁ, একটা ডিলে বা বিলম্ব তো হলোই, কিন্তু হাইকোর্ট মনে করেছে প্রসিডিউরাল ডিসিপ্লিনের জন্য এটা জরুরি ছিল। এখানে অডি আল্টারাম পার্টেম বা অন্য পক্ষকে শোনো নীতিটাও সরাসরি লঙ্ঘিত হয়নি, কারণ অভিযোগের মেরিট নিয়ে তো কোনো সিদ্ধান্তই হয়নি। আচ্ছা। আর ধারা 210 নিয়ে হাইকোর্টের ফাইনাল পর্যবেক্ষণটা কী ছিল? হাইকোর্ট বলেছে ধারা 210 আসে কগনিজেন্স নেওয়ার পরে,
দুটো সমান্তরাল ট্রায়াল বা বিচার প্রক্রিয়াকে সামলানোর জন্য। কিন্তু কগনিজেন্স নেওয়ার আগেই যদি কোর্ট প্রাইভেট কমপ্লেন্টের ভিত্তিতে নিজের তদন্ত ধারা 202 অনুযায়ী শুরু করে দেয়, আবার পুলিশও একই জিনিস তদন্ত করছে, তাহলে কি হবে? দুটো প্যারালাল ইনভেস্টিগেশন চলবে। ঠিক, দুটো সমান্তরাল তদন্ত। হাইকোর্টের মতে একই ক্রিমিনাল ঘটনা নিয়ে দুটো প্যারালাল ইনভেস্টিগেশন, একটা কোর্টের নির্দেশে আরেকটা পুলিশের, এটা সাধারণত ঠিক নয়। মানে এটা আইনানুগ বা কাঙ্ক্ষিত নয়। এতে কনফিউশন বাড়ে, জটিলতা বাড়ে। তাই নিম্ন আদালতের জাজ কগনিজেন্স নেবার আগে অভিযোগ ফেরত দিয়ে এই প্যারালাল ইনভেস্টিগেশনের সিচুয়েশনটা এড়িয়ে গেছেন, আর সেটা পদ্ধতিগতভাবে ঠিক কাজই করেছেন। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় সামারাইজ করতে হয়, হাইকোর্টের সিদ্ধান্তটা কি দাঁড়ালো? মূল সিদ্ধান্ত হল মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদালতের আদেশটাকে, মানে ডক্টর স্বামীর অভিযোগপত্র ফেরত দেওয়ার সিদ্ধান্তকে বহাল রাখল। এর কারণগুলো হল: ১. একই বিষয়ে সিবিসিআইডির তদন্ত চলছিল। ২. জাজের কাজটা ছিল কগনিজেন্স নেওয়ার আগে স্টেজে। ৩. এটা ফাইনাল অর্ডার ছিল না, একটা প্রসিজুরাল স্টেপ ছিল। ৪. ধারা ১৯০ অনুযায়ী কগনিজেন্স নেওয়াটা জাজের ডিসক্রেশন। আর ৫. ধারা ২১০ আসে কগনিজেন্স নেবার পরে, আগে নয়। প্যারালেল তদন্ত এড়ানো দরকার। কিন্তু এই রায়ের ফলে ডক্টর স্বামীর তো তাৎক্ষণিক উদ্দেশ্য পূরণ হলো না, মানে মামলাটা তো এগোলো না তখন। পিটিশনটা খারিজ করে ছেড়ে দেয়নি। আদালত পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থের কথা ভেবে আর ন্যায় বিচারের স্বার্থে একটা অতিরিক্ত নির্দেশ দিয়েছিল। কি নির্দেশ? তারা রাজ্য সিবিসিআইডিকে ডিরেকশন দিল যে এই কেসের তদন্ত 10 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং ফাইনাল রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। ও, মানে একটা টাইমলাইন বেঁধে দিল। হ্যাঁ, যাতে ব্যাপারটা অনন্তকাল ধরে ঝুলে না থাকে। তদন্ত শেষ হলে তারপর আইন অনুযায়ী যা করার করা যাবে। এর মাধ্যমে হাইকোর্ট একদিকে যেমন প্রসিডুরাল কারেক্টনেস বজায় রাখল, তেমনি আবার তদন্ত তাড়াতাড়ি শেষ করার ওপরও জোর দিল। বেশ একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ। এই পুরো আলোচনা থেকে কিন্তু একটা বেশ বড় প্রশ্ন উঠে আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাববেন। বলুন। প্রশ্নটা হলো, যখন রাষ্ট্রের পুলিশ বা অন্য তদন্তকারী সংস্থা একটা অপরাধের তদন্ত করছে, তখন একজন সাধারণ নাগরিকের ঠিক কতটা অধিকার আছে সেই একই বিষয়ে ব্যক্তিগতভাবে মামলা শুরু করার? মানে এই দুটো জিনিসের মধ্যে বিচার ব্যবস্থা ব্যালেন্সটা করে কিভাবে? একদিকে নাগরিকের বিচার চাওয়ার অধিকার, আর অন্যদিকে বিচার ব্যবস্থার দায়িত্ব হল প্রসিডিউরাল অর্ডার বজায় রাখা, ডুপ্লিকেশন এড়ানো, তাই তো? একদম। এই যে পদ্ধতিগত শৃঙ্খলা বা ডুপ্লিকেশন এড়ানোর ওপর জোর দেওয়া, এটা করতে গিয়ে কি কখনো কখনো অভিযোগকারীর দিক থেকে দেখলে ন্যায় বিচার পেতে দেরি হয়ে যায় বা বাধা তৈরি হয়? এই ব্যালেন্সটা রক্ষা করা কিন্তু যে কোনো বিচার ব্যবস্থার জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ। নিঃসন্দেহে এটা একটা নিরন্তর প্রশ্ন।